সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের উপর আর হামলা নয়, তার উপরে অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। এপাশে মার্কিন প্রভাবশালী সিনেটর ক্রিস মার্ফি, ডেমোক্রেটিক সিনেটর, তিনি বলেছেন যুদ্ধ এখনই বন্ধ করা উচিত, তা না হলে প্রতিদিন ইরান শক্তিশালী হচ্ছে আর আমেরিকা দুর্বল হচ্ছে। আসলে পরিস্থিতি কোথায় গেছে, ডোনাল্ড ট্রাম্প এবং ক্রিস মার্ফির এই কথা থেকে হয়তো কিছু বোঝা যায়। এর ভেতরে ভিন্ন কাহিনী আছে। তেলের দাম কিন্তু আবার বেড়েছে। মার্কিন স্টক এক্সচেঞ্জে অর্থাৎ শেয়ার মার্কেটে উদ্বেগ বেড়েছে। কেন? হরমুজ প্রণালী খোলা নিয়ে। হরমুজ প্রণালী খোলা নিয়ে কি হয়েছে? ইরানের পক্ষ থেকে অন্তত 6টি শর্ত দিয়েছে, সেই 6টি শর্ত মানলেই তবে হরমুজ প্রণালী খোলা হবে। সেই 6টি শর্ত মানা মানে আমেরিকাকে সরাসরি আত্মসমর্পণ করা। এপাশে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদে বড় রকমের একটা পরিবর্তন হয়েছে। মহসিন রেজাইকে জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব করা হয়েছে এবং জাতীয় নিরাপত্তা পরিষদের যিনি সচিব ছিলেন মোহাম্মদ বাকের জুলকাদ, তাকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখনকার ভিডিওতে আলোচনা করব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমেরিকা ইরান যুদ্ধ করতে এসে কিভাবে বড় রকমের সংকটে পড়ে গেছে এবং এই সংকট থেকে তারা যে মুক্তির পথ খুঁজছে সেই পথটাও ঠিক মতো তারা খুঁজতে পারছে না এবং তারা সঠিক পথে যাচ্ছে না ভুল পথে যাচ্ছে। আমি আপনাদের কাছে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে এখন ইরানের উপর আর হামলা করা হবে না, হামলা দরকার নেই, বরং ইরানের উপরে প্রচন্ডভাবে অর্থনৈতিক চাপ সৃষ্টি করা দরকার। তাতেই ইরান কাবু হবে, দুর্বল হবে এবং তারা আলোচনায় আসতে বাধ্য হবে। এই জন্য কি করতে হবে? এই জন্য ইরানের উপরে প্রচন্ডভাবে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং হরমুজ প্রণালীতে যে নৌ অবরোধ, ব্লকেট যেটা সৃষ্টি করে রেখেছে, এই ব্লকেটটা অব্যাহত রাখতে হবে। ডোনাল্ড ট্রাম্পের থিওরি। একথা কোথায় বলছেন? একথা তিনি বলেছেন মার্কিন প্রভাবশালী গণমাধ্যম আজকাল খুব চলে এইরকম একটা গণমাধ্যম এক্সিওস, প্রায় মাঝে মাঝে আমার আলোচনা আসে। এছাড়া আমেরিকার রাজনীতি নিয়ে যে সমস্ত খুঁটিনাটি খুব ভেতরের তথ্য তুলে ধরে এইরকম একটা গণমাধ্যম হচ্ছে এক্সিওস। এই এক্সিওসকে ইন্টারভিউ দিয়েছেন গতকাল ট্রাম্প। সেই ইন্টারভিউতে তিনি বলেছেন ইরানের উপরে অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। এখন এই জায়গার কতগুলো বিশ্লেষণ প্রয়োজন। আমেরিকা কি আসলে ইরানের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারছে বা আরো কিভাবে পারবে, কতটা সফল হবে? দেখুন, 47 বছর ধরে ইরানের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সামরিক হস্তক্ষেপ করেছে, রাজনৈতিক হস্তক্ষেপ করার চেষ্টা করেছে, ভেতরে বিভিন্ন রকমের নাশকতামূলক তৎপরতা চালিয়েছে, ভিতরে গোলমাল সৃষ্টি করে দেওয়ার জন্য বিভিন্ন সময় অর্থের বিনিময়ে লোকজনকে অস্থিতিশীল করে তুলেছে, গোলযোগ, কেওয়াস, কন্দল এগুলো সৃষ্টি করেছে। এগুলো সব ইরানের পক্ষ থেকে বলা হয় এইভাবে। এবং হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়েছে, একটা দুইটা না, হাজার হাজার, এবং বিশ্বের কত কোম্পানি, কত ব্যক্তি, কত প্রতিষ্ঠানের উপরে যে নিষেধাজ্ঞা দিয়েছে তার কোনো শেষ নেই। ইরানের উপরে তো দিয়েছেই, ইরানের সাথে ব্যবসা করে, বাণিজ্য চালায়, এইরকম অজুহাত তুলে, অভিযোগ তুলে বিশ্বের কত ব্যক্তি, প্রতিষ্ঠান এবং ব্যবসা কেন্দ্র বা কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা, তার কোনো ঠিক ঠিকানা নেই। ইরানকে তো সুইফট সিস্টেম, অর্থনৈতিক সিস্টেম, ব্যাংকিং সিস্টেম, কোন সিস্টেমের ভেতরেই ঢুকতে দেয় না, রাখেনি। বাট ইরান কি মরে গেছে? মার্কিন কর্মকর্তারা এই কথাগুলো যত তাড়াতাড়ি বুঝবে ততই তাদের উপকার হবে, ততই তাদের জন্য লাভ। কি সেই কথা? কথাটা এই যে আমেরিকা ইরানের উপরে যে সমস্ত নিষেধাজ্ঞা দিয়েছে, এমনকি ডোনাল্ড ট্রাম্প আগের টার্মে ক্ষমতা এসে তিনি ইরানের তেল বিক্রি একেবারে জিরো করে ফেলার চেষ্টা করেছিল নিষেধাজ্ঞা দিয়ে, এত কঠোর চাপ সৃষ্টি করলো। কিন্তু ইরানের তেল বেচা কি আটকে রাখতে পেরেছে? ইরানের অর্থনীতি কি আটকে রাখতে পেরেছে? কোনো সময় পারবে না। এত কিছু করার পরে এখন মার্কিন সামরিক কমান্ডারদের কাছে ইমেইল পাঠানো হয়েছে কি, যে ইরানের বিরুদ্ধে
অপ্রচলিত কোন পন্থায় বিজয়ী হওয়া যায় সেই পথ খুঁজে বের করো। কি পথ খুঁজে বের করেছে আমি জানি না, তারা সবাই কি তাকে পরামর্শ দিয়েছে কিনা এইটা যে যুদ্ধ বাদ দিয়ে অবরোধ আরোপ করো আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করো, এইটা পরামর্শ যদি দিয়ে থাকে তাহলে এটাও ভুল। হয়তো বা হতে পারে যে যুদ্ধ থেকে বের হওয়ার কোনো পথ পাচ্ছে না, যুদ্ধে হয়তো উনি একা একা নিজের মতো তাইরে নাইরে গিয়ে বলে দেন যে আমরা বিজয়ী হয়েছে, আমরা জিতেছি বলে যুদ্ধ শেষ করে হয়তো বা বলবে যে আমরা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলাম, হরমুজ প্রণালী থেকে ব্লকেড উঠবে না। হরমুজ প্রণালী থেকে ব্লকেড না উঠলে ইরান কতটুকু ক্ষতিগ্রস্ত হবে? ইরানের তেল যদি চীনা জাহাজে গিয়ে আনে, তাই চীনা জাহাজের উপর হামলা চালাতে পারবে আমেরিকা? যদি তাই না পারে তাহলে ইরানের তেল বিক্রি তো আর কোনো ঝামেলা থাকে না। আমেরিকা যে এই অঞ্চলে ব্লকেড সৃষ্টি করে রাখবে, নৌ অবরোধ সৃষ্টি করে রাখবে, ইরান তো বলেছে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে তাদের যে যুদ্ধটা সেই যুদ্ধের খুব কাছাকাছি, 0 আওয়ারে পৌঁছার কাছাকাছি টাইম রয়েছে। যদি এখান থেকে ব্লকেড না তুলে নেয় তাহলে ইরান তো শুরু করবে হামলা। কি করবে তখন? বিমান বাহিনী নৌবাহিনী দুটোর সাথে একসাথে যখন যুদ্ধ করেছে ইরান তখনই ভয় পায়। আর এখন শুধু নৌবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে, ইরান কি সে ভয় পাবে? মোটেই না। তাহলে মার্কিন প্রেসিডেন্টের যে অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং নৌ ব্লকেড এর কোনোটাই কাজ করবে না। হয়তোবা ফর দ্য টাইম বিং এ কথা বলছে যুদ্ধ বন্ধ করার জন্য, 2 দিন পরে ওটাও বলবে যে এটার দরকার না, আমরা বিজয়ী হয়ে গেছে, আমরা এখন বিজয়ী শক্তি, আমরা চলে গেলাম, নৌ অবরোধ প্রত্যাহার করলাম। হয়তো একটা ডিপ্লোমেসি চালাবে, কাতার, পাকিস্তান, তুরস্ক এদেরকে বলবে যে ভাই তোমরা আমরা যে ওখান থেকে নৌ ব্লকেড তুলে আনবো, তোমরা একটু ব্যবস্থা করো, আমাদের ইজ্জতটা বাঁচুক। হয়তো এমন হতে পারে। তিনি যুদ্ধ কেন বন্ধের কথা বলছেন? যুদ্ধ বন্ধের কথা বলছেন অভ্যন্তরীণ চাপ, সামনে মিটার ইলেকশন, এছাড়া মার্কিন বাহিনী তো পারছে না। মার্কিন সামরিক বাহিনী টোটাল যে সশস্ত্র বাহিনী তার প্রধান জেনারেল ড্যান কেইন তিনি সরাসরি বলছেন যে এই যুদ্ধ করে লাভ হবে না, লস হবে, এই যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা করা উচিত, বিকল্প ব্যবস্থা খোঁজো, এখান থেকে নিরাপদে সরে যেতে হবে। ঠিক একই কথা বলেছেন ক্রিস মার্ফি, ডেমোক্র্যাট দলের বেশ প্রভাবশালী সিনেটর ক্রিস মার্ফি। তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতেই হবে, তা না হলে প্রতিদিন যদি আমরা যুদ্ধ চালিয়ে যাই, এই যুদ্ধে প্রতিদিন আমেরিকা দুর্বল হচ্ছে আর প্রতিদিন ইরান শক্তিশালী হচ্ছে, এতে একসময় আমেরিকা আরো বেশি খারাপ অবস্থায় পড়ে যাবে। তিনি এও বলেছেন, ক্রিস মার্ফি সিনেটর, তিনি এও বলেছেন যে হরমুজ প্রণালী উন্মুক্ত করার ব্যাপারে প্রতিদিন মূল্য বেড়ে যাচ্ছে। এই মূল্য বেড়ে যাচ্ছে মানে কি? মূল্য বেড়ে যাচ্ছে মানে আমেরিকা আগে দাবি করতো কি, হরমুজ প্রণালী না খুললে আমরা নৌ ব্লকেড তুলব না, এ করতে হবে, তা করতে হবে, বহু হুমকি ধমকি বহু কিছু করেছে, কোনো কিছুতেই ইরানকে টলাতে পারেনি। এই অবস্থায় ক্ষতি আমেরিকা দুইভাবে হচ্ছে, দুইভাবে না কয়েকভাবে হচ্ছে। একটা হচ্ছে এই যে এখানে নৌ ব্লকেড সৃষ্টি করে রেখেছে, বিনা কারণে বিনা লাভে মাসের পর মাস এখানে জাহাজ মোতায়েন করে রাখতে হচ্ছে, সৈন্যরা থাকছে, খাচ্ছে, জ্বালানি খরচ, অহেতুক আমেরিকার একটা খরচ যাচ্ছে। এটা গেল এক। 2 হচ্ছে যে এই সমস্ত সেনা জাহাজ এগুলো কিন্তু সব ইরানের হামলার মুখে, ঝুঁকির মুখে আছে। 3 হলো এই সমস্ত জাহাজে যে সমস্ত সেনা আছে দীর্ঘদিন এখানে বসে থাকতে থাকতে তারা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে, ক্লান্ত হয়ে পড়ছে, তাদের মনোবল ভেঙে যাচ্ছে। শুধু তাই না, তারা চোখের সামনে দেখেছে বিমান বাহিনী, নৌবাহিনী ইরানকে কি করতে পেরেছে। সারা বিশ্ব থেকে অস্ত্র কুড়িয়ে এনে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে আমেরিকাকে এক পর্যায়ে, এবং এখন অস্ত্র ফুরিয়ে গেছে। এ কি এক কেলেঙ্কারির কথা, তা তো আপনারা শুনতেই পাচ্ছেন। তো সবকিছু মিলে আমেরিকা খুব সংকটে এবং প্রতিদিন তার খরচ বেড়ে যাচ্ছে। আর এই ক্রিস মার্ফি বললেন যে প্রতিদিন হরমুজ উন্মুক্ত করার মূল্য বেড়ে যাচ্ছে। এটার নিগুড় তত্ত্ব হচ্ছে যে আগে একটা দুটো শর্ত ছিল, এখন ইরান অনেকগুলো শর্ত দিয়ে বসেছে। 14 দফা দাবির উপর ইসলামাবাদ সমঝোতা হয়েছিল, এখন ইরানের পক্ষ থেকে 6 দফা দাবি নতুন করে বলা হয়েছে যে হরমুজ খুলতে গেলে এই 6টা দফা, এই 6টা দাবি আগে পূরণ করতে হবে, তা না হলে ইরান হরমুজ খুলবে না। ইরানের
নীতি নির্ধারণী পরিষদ, এই পরিষদের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমলি লারিজানি, তিনি বলেছেন যে হরমুজ প্রণালী বিনা শর্তে খুলে দেওয়া হবে না এবং কোনো মতেই হরমুজ প্রণালী যুদ্ধের আগের অবস্থায় আর ফিরে যাবে না। অর্থাৎ যার খুশি সেই জাহাজ আর যার খুশি সেই জাহাজ নিয়ে যাবে, বিনা টোলে, বিনা বাধায়, বিনা পর্যবেক্ষণে এইরকম অবস্থা যাবে না। অর্থাৎ এই যে কন্ট্রোল, এই কন্ট্রোল থাকবেই। তো যে কথা বলছিলাম ক্রিস মার্ফির ব্যাপারে, ক্রিস মার্ফি বলেছেন যে প্রতিদিন হরমুজ প্রণালী উন্মুক্ত করার যে মূল্য তা বেড়ে যাচ্ছে। অর্থাৎ একদিন আগে হয়তো 2টো শর্ত ছিল, 2 দিন পরে গিয়ে ইরান শর্ত দিচ্ছে 4টা, আর 2 দিন পরে গিয়ে আরো দেবে 6টা, আর 2 দিন পরে গিয়ে বলবে যে এটাও করতে হবে, আর 2 দিন পর বলবে ওটাও করতে হবে। না করে তো উপায় নেই। আমেরিকার হাতে তেল নেই, সারা বিশ্ব তেলের অভাবে ডুবছে, তেলের দাম আজকেও বেড়েছে, আবার $84 উপরে চলে গেছে ব্রেন্ট ক্রুডের দাম। মার্কিন স্টক এক্সচেঞ্জ ভীষণ উদ্বেগের ভেতরে। অবশ্যই এশিয়ার বাজার, বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া এবং হংকং এর শেয়ার মার্কেটে একটু চাঙ্গা ভাবে এসছে আজকে। এপাশে তেলের দাম, তেলের সংকট সারা বিশ্বে তো চলছে, কি করবে? শুধু তাই না, যেখানে যুদ্ধের আগে প্রতিদিন গড় পড়তা 130টি জাহাজ চলতো হরমুজ প্রণালী দিয়ে, সেখানে এখন এই যে 4, 5, 6 এই 3 দিনের আগস্টের 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখে আগস্টের যে জাহাজ চলাচলের হিসাব দিয়েছে, তাতে 8টা থেকে 15টা গড় পড়তা এই 3 দিনে জাহাজ চলেছে। কোনোদিন 8টা, কোনোদিন 9টা, কোনোদিন 15টা, এরকম জাহাজ চলাচলের পরিমাণ কমে গেছে। কত? যেমন তেলের জাহাজ কম যাচ্ছে, তেমনি সার, আদার বিভিন্ন ধরনের প্রোডাক্ট যাওয়া আসা করে, সবই তো কমে গেছে। তাহলে কি পরিস্থিতি? হরমুজ প্রণালী কেন্দ্রিক যে বাণিজ্য, টোটাল একটা বিরাট ভলিউমের বাণিজ্য, সেই বাণিজ্য তো একদম স্থবির হয়ে পড়েছে। তাই সেই বাণিজ্য স্থবির হওয়া মানে কি? বিশ্বের বিরাট একটা অর্থনৈতিক অংশ স্থবিরতার ভিতরে পড়েছে। তার প্রভাব কি আমেরিকার উপর পড়বে না? গতকালকেই তো আমি ভিডিওতে বললাম যে হরমুজ এই যুদ্ধের পর এখন হরমুজ প্রণালী দিয়ে আমেরিকায় তেল যাওয়ার পরিমাণ একেবারে 0 পজিশনে চলে এসেছে। আমেরিকায় একদম 1 ফোঁটা তেলও যাচ্ছে না এখন। ভাবতে পারেন কি পরিস্থিতি? আমেরিকা প্রচন্ড রকমের চাপের ভিতরে পড়েছে। এই অবস্থায় তারা যদি ইরানের উপর চাপ সৃষ্টি করতে চায়, সত্যি সত্যি সেটা কাজ করবে না, ব্যাকফায়ার করবে, বুমেরাং হবে, লাভ হবে না। ইরানের উপরে চাপ সৃষ্টি করে বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে পারেনি এই পর্যন্ত। কারণ আমি আপনাদেরকে বলি যে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরান যুদ্ধ করছে, সেই আমেরিকা এবং ইসরায়েল তো সামরিক দিক দিয়ে দুর্বল না। এত বড় দুটো শক্তিধর দেশের বিরুদ্ধে এট এ টাইম যুদ্ধ করেছে ইরান, তাইলে তার সামরিক সক্ষমতা কেমন? সেই সামরিক সক্ষমতা তৈরি করতে গিয়ে তো তাকে টাকা খরচ করতে হয়েছে। তো তার যদি অর্থনৈতিক সক্ষমতা না থাকে, তাহলে সে এগুলো করলো কি করে? এটা শুধু সামরিক সক্ষমতার কথা বলবো। এই যে পরমাণু কর্মসূচি পরিচালনা করা কি 2-1 টাকার ব্যাপার? তার যে বিমান কর্মসূচি, তার যে মহাকাশ গবেষণা, তার যে বৈজ্ঞানিক গবেষণা, যত ক্ষেত্রে ইরান কোন জায়গায় পিছিয়ে আছে। আমার ছেলে তো ওখানে ডাক্তারি পড়ে, আমি তো জানি তাদের মেডিকেল সায়েন্সের ডেভেলপমেন্টটা কি। আরো 1-2 বছর, 2.5 বছর আগে শুনেছিলাম, খবরও করেছিলাম আমি, যে পৃথিবীতে 2টো দেশের হাতে রোবোটিক সার্জন আছে। আরো 2-2.5 বছর, 3 বছর আগের কথা, বা তারও একটু বেশি হবে। সেই রোবোটিক সার্জন আমেরিকার হাতে আছে আর ইরানের হাতে আছে, এবং ফ্যাক্ট হচ্ছে আমেরিকার হাতে যেটা আছে তার চেয়ে বেশি সফল হলো ইরানের হাতে যেটা আছে। এটা মেডিকেল সায়েন্সের একটা প্রসঙ্গ বললাম। এইডসের, ক্যান্সারের, জটিল রোগের ওষুধ তৈরি করছে ইরান। তো তাদের মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে মহাকাশ গবেষণা, এই যে ক্ষেপণাস্ত্র প্রজেক্ট, রকেট সিস্টেম, এই সমস্ত গুলো কি চালানো 2-1 লোকের কাজ নাকি 2-1 টাকার কাজ? অর্থাৎ আমি বলতে চাইছি, আমেরিকা, পশ্চিমা দেশগুলো এইরকম ভাবে নিষেধাজ্ঞা দিয়ে রাখার পরেও তো ইরান এই কাজগুলো করতে পেরেছে। তাহলে নতুন করে নিষেধাজ্ঞা দিয়ে আপনি ইরানকে কি করে আটকাবেন? সেক্ষেত্রে মার্কিন কর্মকর্তাদেরকে আসলে বাস্তবতা অনুধাবন করতে হবে, তাদেরকে বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিতে হবে। কারোর প্ররোচনায় ইরানের সাথে যুদ্ধ করে লাভ হবে না। সুপ্রিয় দর্শক, আর একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা ছোট্ট বিষয় আলোচনা করে আমি শেষ করবো এখনকার আলোচনা। সেটা হচ্ছে যে
ইরানের আইআরজিসির সাবেক কমান্ডার মেজর জেনারেল মোহসিন রেজাই, যিনি সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ছিলেন, তিনি এখন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব। খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই যে যুদ্ধ বিগ্রহ নিরাপত্তা সংক্রান্ত যত ব্যাপার এই পরিষদ সব হ্যান্ডেল করে। তার সচিব হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে গতকাল। সর্বোচ্চ নেতা তাকে বলেছেন তাকে নিয়োগ দেওয়া হোক, প্রেসিডেন্ট তাকে নিয়োগ দিয়েছেন। আর এই অন্তর্বর্তীকালীন যিনি সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ বাকের জুলকাত, তাকে সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। তিনিও আইআরজিসির লোক। তো মহসিন রেজাই ইরান ইরাক যখন 8 বছর যুদ্ধ হয়েছে তখন কিন্তু তিনি আইআরজিসির কমান্ডার ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন এবং সারা জীবন তিনি ইরানের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক বিভিন্ন অঙ্গনে কাজ করেছেন। খুব গুরুত্বপূর্ণ পজিশনে দায়িত্ব পালন করেছেন। এই পর্যায়ে তাকে এখানে এনে যেমন দায়িত্ব পালনের ব্যবস্থা করে দেওয়া হলো, আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ব্যবস্থা করা হলো, তেমনি তার উপরে আস্থা রাখা হলো এবং তাকে আমার কাছে মনে হয় যে একটা সম্মান দেখানো হলো। এটাও ঠিক, তার যে অবদান সেই অবদানের আরো বেশি সর্বোচ্চ স্বীকৃতি দেওয়া হলো সম্ভবত। দেখা যাক মহসিন রেজাইর নেতৃত্বে ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ আরো কত সুন্দরভাবে কাজ করতে পারে। আমরা সেই অপেক্ষায় থাকলাম। সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত জানিয়ে লিখতে পারেন। হ্যালো এভরিওয়ান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ রীতিমতো এই মুহূর্তে কাগজে কলমের যুদ্ধে বেশি পরিণত হয়েছে মাঠের যুদ্ধের থেকেও। একই সময়ে ইসলামিক ন্যাটোকে নিয়ে সবচেয়ে বেশি থ্রেটফুল অনুভূতির কথা জানিয়েছেন ইসরায়েল। কিভাবে, কেন, এর পেছনের কারণগুলোকে কি তার ডিটেইলস তুলে আনার চেষ্টা করে যাচ্ছে। গত পরশুদিন ইরান মূলত বেশ কয়েকটা ডিমান্ডের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যার মধ্যে প্রথমটা হচ্ছে ওয়ার যদি শেষ করতে চায় ইরানের যত ধরনের ডিমান্ড রয়েছে সেগুলোকে আমেরিকা এবং আমেরিকান অ্যালাইদের ফুলফিল করতে হবে। যার প্রথমটাই হচ্ছে $300 বিলিয়ন বেশি তাদেরকে একটা কম্পেনসেশন দিতে হবে, যেটা ওয়ারের ক্ষতিপূরণ হিসেবে। দ্বিতীয়টা হচ্ছে ইরানের উপর যত ধরনের ফ্রোজেন অ্যাসেট রয়েছে তার প্রত্যেকটাকে আনফ্রিজ করে দিতে হবে এবং ইরানকে তাদের অ্যাসেট ফেরত দিতে হবে। এবং একই সাথে ইরানের উপর যত ধরনের স্যাংশন রয়েছে, ব্যাংক থেকে শুরু করে এনার্জি ফ্যাসিলিটিস স্পেশালি, তার প্রত্যেকটাতে যত ধরনের স্যাংশন আমেরিকা দিয়েছে তার প্রত্যেকটা রিমুভ করে দিতে হবে। এবং ফোর্থ অ্যান্ড অনলিস্টেড মূলত হচ্ছে পুরো নেভাল ব্লকেড যত প্রান্ত রয়েছে তার সব দিক থেকে নেভাল ব্লকেড কমপ্লিটলি রিমুভ করতে হবে। এই কয়টা ডিমান্ডের উপর ভিত্তি করে ইরান বলেছে যে যদি হরমুজ প্রণালী ওপেন করতে চায় তাহলে ওয়ার আলটিমেটলি ইন করতে হবে এবং তাদের ডিমান্ড পূরণ করতে হবে। আর যদি এটা পূরণ করতে না পারে তাহলে আলটিমেটলি কোনো ধরনের কোনো কিছুই মূলত তারা মানবে না বা পূরণ হবে না। সো এটা হচ্ছে ইরানের দিক থেকে প্রাথমিক তাদের দাবি, এবং এই দাবি পূরণ না করতে পারলে আমেরিকার সাথে তাদের বোঝাপড়া অ্যাকচুয়ালি ঠিক সেভাবে হবে না যেভাবে মনে করা হচ্ছে। এই ইস্যুকে সামনে নিয়ে মূলত ডোনাল্ড ট্রাম্প গতকালকে একটা টুইট করেছেন, যেখানে তিনি ক্লিয়ারলি বলেছেন যে তিনি শুনেছেন ইরান তাদের কাছে কম্পেনসেশন চায়। এখন সে বলেছে যে বোথ ওয়েতে ক্যালকুলেশন করা উচিত আসলে কে কার কাছে কোন ধরনের কম্পেনসেশন চায়। সো ডোনাল্ড ট্রাম্পের মতে মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে আমেরিকাকে ইরান কম্পেনসেশন দিতে হবে। এবং সেটা কিভাবে, শেখ কাসেম সুলাইমানির হত্যার ক্ষেত্রে ইরান আমেরিকার যে ক্ষতি হয়েছে সেটাকে উল্লেখ করেছে। একই সাথে ইরানের ভেতরে যে ধরনের প্রোটেস্ট গুলো হয়েছে সেই প্রোটেস্টে যত মানুষ হত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের ক্ষতিপূরণ সে দাবি করেছে। তার দাবিতে মূলত 52,000 মানুষ ইরানিয়ান রেজিম হত্যা করেছে। সো সে সেটারও ক্ষতিপূরণ চায়। জাস্ট আপনি ইমাজিন করেন আগে বিষয়টা কিভাবে এসে যাচ্ছে, যে ইরান তার উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে যে ক্ষতি হয়েছে, তার 43,000 স্পটে যে অ্যাটাক করা হয়েছে সেটার কম্পেনসেশন চেয়েছে, হোয়াইল ইরান কাউকে আগে অ্যাটাক করেনি। যেখানে ইরানের উপর আগে অ্যাটাক করেছে ইউএসএ, এবং ইউএসএ সব ধরনের ইন্টারন্যাশনাল ল ভায়োলেটেড করে মূলত ইরানকে ডিস্ট্রয় করার প্ল্যান করেছে, এন্ড ইরান সেটার ক্ষতিপূরণ চেয়েছে। আর আমেরিকা এখন ক্ষতিপূরণ চাচ্ছে তাকে অ্যাটাক করার পর সে নিজে ক্ষতিপূরণ চাচ্ছে। শত্রুকে আপনি অ্যাটাক করছেন, আবার শত্রুর কাছ থেকে আপনি লিটারালি ক্ষতিপূরণ চাচ্ছেন। সেটা হচ্ছে ইউএস এর দাবি এই মুহূর্তে। সো এটা লিটারালি মুহূর্তে হাস্যকর পর্যায়ে নিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। একইভাবে যদি আগামী দিনগুলোতে এভাবে চলতে থাকে তাহলে এটা নিশ্চিত থাকেন যে কেউই কাউকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেবে না, এবং এই ক্রাইসিস শেষ হতে হলে যে কোনো এক পক্ষকে শেষ পর্যন্ত নায়ক হওয়ার দিয়ে এলাকা ছাড়তে হবে। এন্ড সেটা যদি ইউএসএ হয়,
হতে পারে, সেটা যদি ইসরায়েল হয় হতে পারে, সেটা যদি ইরান হয় হতে পারে, বাট আলটিমেটলি কেউ কাউকে কোনো ধরনের কম্পেনসেশন দিচ্ছে না, এটা মোটামুটি ভাবে ক্লিয়ার হয়ে গেছে এবং সেভাবেই চলছে। অ্যান্ড ইরান আজকে মূলত স্বীকার করেছে এবং শিওরলি বলেছে যে তারা তাদের মিসাইলকে আপগ্রেড করেছে এবং মিডিয়ারে সেই মিসাইল বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে পারে, যেটা আগামী দিনগুলোতে তারা দেখাবে। সো ইরান ব্লাফ করে না, অতীতে তারা এই ধরনের যত কিছু বলেছে সেটা অ্যাকচুয়ালি তারা কাজে কর্মে প্রমাণ করে দেখিয়েছে। এন্ড নেক্সট ডে ইরানে মূলত একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। মোস্তাফ আলী খামেনি ক্যামেরার সামনে আসার পর থেকে বেশ অনেকগুলো ডিসিশন তিনি নিয়েছেন, যার মধ্যে অন্যতম বড় একটা হচ্ছে মিলিটারি অ্যান্ড বাসিস পোস্টে মূলত বড় ধরনের একটা রিশাফল করেছেন, যার মধ্যে মহসিন রেজাই মূলত হচ্ছে তার সবচেয়ে ক্লোজ চিফ হিসেবে নিয়োগ পেয়েছেন। একই সাথে আরো হাফ ডজনের মতো মিলিটারি চিফ স্টাফ জেনারেলদের মূলত তিনি রিশাফল করেছেন। কাউকে চাকরিচ্যুত করেননি, কিন্তু সবাইকে রিশাফল করেছেন, দায়িত্ব অদল বদল করে দিয়েছেন এবং নির্দিষ্ট পয়েন্টে তাদেরকে সেট করেছেন। যেমন হচ্ছে আহমেদ বাইদি আইআরজিসির চিফ কমান্ডারে পরিণত হয়েছেন। সো এইভাবে অনেকগুলো ঘটনা ঘটেছে, যার প্রত্যেকটাই মূলত আগামী দিনগুলোতে আমেরিকা এবং ইসরায়েল যদি ওয়ার সত্যি সত্যি কন্টিনিউ করতে যায়, তাহলে নতুন চিপের এই যে রিশাফল হয়েছে সেটার অ্যাটাক এবং পাল্টা অ্যাটাকের রেজাল্ট হয়তো আরো বিধ্বংসী হতে পারে। জাস্ট একটা জিনিস যে আমেরিকার মনে রাখা উচিত, তারা পৃথিবীর যে প্রান্ত থেকে একজন লিডারকে সরিয়েছে সেখানে তার চেয়ে বেশি ডেঞ্জারাস লিডার এসে জায়গা তৈরি করেছে। এন্ড এটা হয়তো ইরানের ক্ষেত্রে সেম জিনিসটাই ঘটতে যাচ্ছে। এন্ড ইরান ক্লিয়ারলি বলেছে যে হরমুজ প্রণালী যদি ওপেন করতে হয় তাদের এই সব ধরনের শর্তগুলোকে মানতে হবে। একই সিনারিওতে আসে হরমুজ প্রণালী ইস্যুতে মূলত হচ্ছে ইসরায়েল। গতকালকে মালয়েশিয়া তাদের একটা ইসরায়েলি একটা শিপ জব্দ করেছে এবং এটাকে ইসরায়েলি পণ্য বহন করার দায়ে জব্দ করেছে, তাদের কোস্টে এখন আটকা রেখেছে। একই সময় নতুন যে ইসলামিক ন্যাটো হয়েছে সেই ইসলামিক ন্যাটোকে নিয়ে মূলত ইসরায়েল সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে। ইসরায়েলি মিনিস্টার নেতানিয়াহুর বরাত দিয়ে সরাসরি বলেছেন যে ইসরায়েল বিলিভ করে যাচ্ছে যে এই মিলিটারি অ্যালাইনমেন্ট, আই মিন ইসলামিক ন্যাটো, টার্কি, পাকিস্তান এবং সৌদি আরবের যে অ্যালাইনমেন্ট হয়েছে সেটা আলটিমেটলি তাদের জন্য সবচেয়ে বড় থ্রেট তৈরি করে যাচ্ছে এবং তাদের এক্সিস্টেন্সের জন্য থ্রেট তৈরি করে যাচ্ছে। ইসরায়েল বিলিভ করে যে এই থ্রেট মোকাবেলা করতে হলে তাকে মূলত সেম ওইটা আরেকটা অ্যালাইনমেন্ট তৈরি করতে হবে। এন্ড সে নাম ধরে উল্লেখ করেছে যে গ্রিস, ইউএই, সোমালিল্যান্ড, ইন্ডিয়ার মতো দেশগুলোকে আগামী দিনগুলোতে সে তার অ্যালাইনমেন্টে নেওয়ার প্ল্যান করে যাচ্ছে এবং অল্টারনেটিভ অ্যালাইনমেন্ট তৈরি করে যাচ্ছে। অল্টারনেটিভ একটা ফ্যাক্ট হয়তো তারা তৈরি করতে পারে আগামী দিনগুলোতে। সো দ্য ওয়ার ইজ ইমিনেন্ট ইন মিডল ইস্ট, যেটা আলটিমেটলি হচ্ছে ইসরায়েল এখন পর্যন্ত যতগুলো দেশকে তার জন্য থ্রেট মনে করেছে তার প্রত্যেকটাকে সে অ্যাটাক করেছে। সে প্রথম থ্রেট মনে করেছিল গাদ্দাফিকে, সেখানে অ্যাটাক করেছে। তারপর থ্রেট মনে করেছিল ইরাককে, প্রথমে ইরাককে থ্রেট মনে করেছে, অ্যাটাক করেছে। তারপর গাদ্দাফিকে থ্রেট মনে করেছে, অ্যাটাক করেছে। তারপর সিরিয়াকে থ্রেট মনে করেছে, অ্যাটাক করেছে। লেবাননকে ফাইনালি থ্রেট মনে করলো, এখন চলছে। গাজাতে থ্রেট মনে করেছে, সেখানেও অ্যাটাক করেছে। সো ইসরায়েল প্রত্যেকটা কান্ট্রিকে অ্যাটাক করেছে। এন্ড যখন সে বলেছে যে ইসলামিক ন্যাটো তার জন্য থ্রেট সে মনে করে, প্রবাবলি চান্সেস আর হাই যে সে সেখানেও অ্যাটাক করতে পারে। এবার আসেন একই সময়ে মূলত গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে 15 পয়েন্ট একটা প্রপোজাল ছিল গাজার রিবিল্ডিং রিলেটেড ইস্যুসে কেন্দ্র করে, সেই প্রপোজালকে পুরোপুরিভাবে রিজেক্ট করে দিয়েছে নেতানিয়াহু। নেতানিয়াহুর দৃষ্টিতে এই প্রপোজাল কোনোভাবেই অ্যাক্টিভ করা সম্ভব নয়। যদি এটা অ্যাক্টিভ করে, আলটিমেটলি এখানে সবচেয়ে বেশি ইসরায়েলি যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে তার সবকিছু বাতিল হয়ে যাবে। তার দৃষ্টিতে শুরুতে প্রথমে সবার আগে ডেমোলিস্ট করতে হবে মূলত হামাসকে। হামাসের এক্সিস্টেন্স যতদিন থাকবে সে বিলিভ করে কোনোদিন গাজা রিবিল্ড হওয়ার সুযোগ নেই এবং সে এটা দেবে না। সো আলটিমেটলি মধ্যপ্রাচ্য জুড়ে গাজাকে আলটিমেট ডিস্ট্রাকশন এবং ডিস্ট্রয় করার যত ধরনের প্ল্যান এক্সিকিউট করার কাজ আছে তার প্রত্যেকটাই ইসরায়েল করে যাচ্ছে এবং ইসরায়েল বিলিভ করে সেভাবেই সে চলমান রেখেছে তার সবকিছু। সে গাজাকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করার প্ল্যান এখনো কার্যকর করে যাচ্ছে এবং মুসলিম দেশগুলোকে সাথে নিয়ে করে যাচ্ছে, লাইক কাতার, ইউএই, যারা এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ হয়ে কাজ করে যাচ্ছে। এন্ড সিনারিওতে তখনই আসে মূলত হচ্ছে ইয়েমেন। ইয়েমেনের সাথে এখন পর্যন্ত যত ধরনের কথাবার্তা হয়েছে এবং ইয়েমেনকে যত ধরনের থ্রেট দিয়েছে, ওয়ার্ল্ড কমিউনিটি থেকে শুরু করে অন্যান্য যত ধরনের ইস্যুসকে কেন্দ্র করে, তার প্রত্যেকটাকে ইয়েমেন মূলত বুড়ো আঙ্গুল দেখিয়েছে। ইয়েমেন কোনোভাবেই কোনো কিছু মানছে না এবং আজকের দিনেও তারা নকডাউন ইয়েমেনের বিভিন্ন প্রান্তে অ্যাটাক করে যাচ্ছে, যেগুলো মূলত সৌদি ইউএই ব্যাকড বিভিন্ন ধরনের মিলিটারি
ফ্যাসিলিটিস রয়েছে তার প্রত্যেকটাতে অ্যাটাক করে গিয়েছে। এবং একই সময় ইয়েমেন মূলত সৌদি আরবের মেইনল্যান্ড এরিয়াতে বেশ কয়েকটা অ্যাটাক করেছে। অ্যান্ড বলা বাহুল্য এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলোকে বলা হয়েছে যে আগুনের সূত্রপাত হয়ে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে, কিন্তু বাস্তবতা ঠিক ভিন্ন কথা বলছে যে আগুনের সূত্রপাতে মানে সাধারণ কোনো আগুনের সূত্রপাতে আগুন এত বড় হতে পারে না, কিন্তু সেটা হয়েছে। যেমন হচ্ছে কিছুদিন আগে মূলত একটা সোফা ফ্যাক্টরিতে আগুন লেগেছে গত পরশুদিন। সে আগুন লাগাতে সব মিলিয়ে 16 জন বাংলাদেশি শ্রমিকের হত্যার শিকার হয়েছে। এখন আগুন লাগার মানে সোফা ফ্যাক্টরিতে আগুন লেগে 16 জন হত্যার শিকার হয়। ইয়েমেনের পক্ষ থেকে তারা বিভিন্ন সময় দাবি করে তারা মিসাইল ছুড়েছে, আর সৌদি আরবের পক্ষ থেকে সৌদি আরব বলে কোনো ধরনের মিসাইল তাদের এখানে ল্যান্ড করেনি। বাট ইন রিয়েলিটি মধ্যখানে মূলত মানুষ মরছে। কেউ কাউকে স্বীকার করছে না যে কে কার সাথে এই ধরনের কোনো কিছু করে যাচ্ছে এবং কখন করে যাচ্ছে, কিভাবে করে যাচ্ছে, কোনোটাই স্বীকার করছে না। লাস্টলি মধ্যপ্রাচ্যের এই অঞ্চল থেকে মূলত হচ্ছে ইউএসএ ধীরে ধীরে তাকে ঘুটিয়ে নিচ্ছে। রিসেন্ট ডেটা বলছে বেঙ্গুরিন এয়ারপোর্টে যত ধরনের রিফিলিং ট্যাঙ্কার ছিল প্রায় 50টার উপরে রিফিলিং ট্যাঙ্কার সেখানে পার্ক করা ছিল। সেই বেঙ্গুরিন এয়ারপোর্ট থেকে এখন রিফিলিং ট্যাঙ্কারের সংখ্যা কমে এসেছে 19-20টা। 19-20টা রিফিলিং ট্যাঙ্কার এটা একটা সাইন দিচ্ছে যে আগামী দিনগুলোতে ইউএসএ মূলত ধীরে ধীরে পুল আউট করে নিচ্ছে তার সব ধরনের হেভি ওয়েপনারিজ হার্ডওয়্যার যতগুলো ছিল মিডল ইস্ট ওয়ার ক্রাইসিসে ব্যবহার করা হতো তার প্রত্যেকটাকে। অ্যান্ড টেকনিক্যালি মূলত সব ধরনের ওয়ার যত পৃথিবীর যত প্রান্ত থেকে ওয়ার মূলত শেষ হয়েছে সেখানে সবচেয়ে শেষ দিকে যে জিনিসটা উদ্ধার করা হয় সেটা হচ্ছে রিফিলিং ট্যাঙ্কার। অ্যান্ড ইসরায়েল এন্ড ইউএসএ মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্ত থেকে লাইক ইউএই, কাতার, কুয়েত, অন্যান্য জায়গা থেকে তাদের মিলিটারি সেটেলমেন্ট থেকে সব ধরনের ফাইটার জেট এবং টেকনিক্যাল গ্রাউন্ড ক্যাপাসিটি মূলত ধীরে ধীরে সরিয়ে নিয়েছে। অ্যান্ড লাস্টলি এই মুহূর্তে মূলত রিফিলিং ট্যাঙ্কার গুলোকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নিচ্ছে। এটা সাইন দিচ্ছে যে আমেরিকা মুখোমুখি ভাবে সরাসরি না বললেও ধীরে ধীরে মূলত তারা মেনে নিয়েছে যে তারা হেরেছে। এবং হারের মানে লক্ষণগুলো এগুলো যে আপনি আপনার বেস্ট ওয়েপনারি গুলোকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছেন, কারণ এগুলো এখন যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ এগুলো রিস্কে থাকবে। অ্যান্ড এটার অন্যতম বড় কারণ হচ্ছে গত পরশুদিন ইরানিয়ান মিলিটারি কমান্ডার সরাসরি বলেছে যে তাদের 1 ইঞ্চ মাটিতেও যদি কেউ পা রাখে সেই পা কোনোদিন তারা ফেরত দেবে না। অ্যান্ড এটা নট জাস্ট ফান যে তারা ক্লিয়ারলি বলছে যে আমেরিকার একটা হিডেন প্ল্যান আছে যে তারা কোনো দুর্বল সুযোগ পেলে, দুর্বল রাস্তা পেলে সেখান দিয়ে অ্যাটাক করে দিবে। অ্যান্ড সেই জন্যই তারা মূলত এতটা স্ট্রং ওয়েতে কথা বলে যাচ্ছে এবং বারবার এনশিওর করে যাচ্ছে যে তারা পুরোপুরি ভাবে অ্যাটাক করবে, কোনো অ্যাটাকে মানে ইজি কোনো জবাব দেবে না, তারা একদম হার্ডেস্ট একটা জবাব দেবে। সো দ্যাটস ক্লিয়ার এখন পর্যন্ত যে মধ্যপ্রাচ্যের ওয়ারের এই কন্ডিশনে অ্যাকচুয়ালি কে কিভাবে চলছে, কোন ওয়েতে এগিয়ে যাচ্ছে এবং কাকে কি কতটুকু ভয় পাচ্ছে। জাস্ট কনক্লুশন হইতে আমি বলতে পারি যে এখনকার পর্যন্ত ওয়ারের যে সিচুয়েশন আজকের দিন পর্যন্ত হচ্ছে এটাতে ক্লিয়ারলি বোঝা যায় যে ইরান মূলত একটা আলটিমেট উইনিং পজিশনে রয়েছে। এবং কম্পেনসেশন পাওয়া না পাওয়া একটা বিষয়, কিন্তু কম্পেনসেশন যদি নাও পায় ইরান সেই রাস্তা ক্লিয়ারলি তৈরি করেছে কিভাবে কম্পেনসেশন আদায় করবে, আর সেটাই হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী বেসড ইরানে মূলত তাদের টোটাল একটা মানে ফাইনাল নেগোসিয়েশনে গিয়েছে ওমানের সাথে। সেই ফাইনাল নেগোসিয়েশনে 4-5টা ক্লজ তারা অ্যাড করে দিয়েছে। সেই 4-5টা ক্লজের প্রথমটাই হচ্ছে এখান দিয়ে চলতে গেলে ফি দিতে হবে, এনভায়রনমেন্টাল ফি দিতে হবে, একটা হচ্ছে টোল আদায় করতে হবে, টোল আদায় তারা করবে, দ্বিতীয়টা হচ্ছে এনভায়রনমেন্টাল ফি দিতে হবে, তৃতীয়টা হচ্ছে হরমুজ প্রণালীর রক্ষণাবেক্ষণে বিভিন্ন ধরনের যে ফ্যাসিলিটিস রয়েছে সেগুলোর জন্য তারা আলাদা ফি আদায় করবে। এবং ওয়ার মৌসুমে হরমুজ প্রণালীতে যে ডিস্ট্রাকশন ইউএসএ এবং ইসরায়েল মিলে চালিয়েছে এতে করে হরমুজ প্রণালীর যে ক্ষতি হয়েছে ওয়ার টাইম কম্পেনসেশন তাদের হরমুজ প্রণালীর জন্য আলাদা দিতে হবে। এবং এই ইস্যুতে প্রায় একমত হয়ে গেছে ওমান এবং ইরান। ওমান এবং ইরানের ফাইনাল ডিল টোটালি এই মুহূর্তে টেবিলে, তারা হয়তো খুব দ্রুতই এটা সাইন করবে এবং এতে করে ইউএসএ আরো ব্যাকফুটে চলে যাবে। সো এটা আপনাকে ক্লিয়ারলি জানান দিচ্ছে যে $300 বিলিয়ন যে কম্পেনসেশন ইরান চাচ্ছে